আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কল্লোল হোসেন, ক্যাপিটাল ইনসাইট বিডি এবং কল্লোল লার্নিং হাবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনাদের সামনে আজকে ফাইন্যান্সের একটা অত্যন্ত কোর একটা টপিকস, ক্যাপিটাল বাজেটিং। মূল আমরা যদি বলি মূলধন বাজেটিংও বলা হয়, তো সেটার কিছু টেকনিক আছে। এনপিভি, আইআরআর, পেব্যাক পিরিয়ড। আমি এই বিষয়টা নিয়ে একটু আপনাদের সামনে আলোচনা করব। যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেলে এবং বিশেষ করে ব্যাংকিং ডিপ্লোমার যেসব ব্যাংকার ভাইরা দেন, তাদের জন্য এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ফাইন্যান্স মানেই এই চ্যাপ্টারটা থাকবে। ইনভেস্টমেন্ট ব্যাংকিং মানে এই এনপিভি, আইআরআর, এটা লাগবেই। তো আমি আজকে চেষ্টা করব আপনাদেরকে, যারা বিশেষ করে কমার্স ব্যাকগ্রাউন্ড না, অনেক ব্যাংকার ভাইয়েরা আছেন যারা বিভিন্ন ডিসিপ্লিন থেকে ব্যাংকে জয়েন করেন, ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা দিতে যে অনেকটা হিমশিম খেয়ে যান। তো আমার এই চেষ্টা থাকবে আপনাদেরকে সাদামাটা ভাবে এই জিনিসটা বুঝিয়ে দেওয়া, যাতে করে আপনি পরীক্ষায় সঠিকভাবে আপনি লিখতে পারেন। এটা টোটালি আমি একাডেমি ফোকাসড আলোচনা। তো আমরা এই ক্যাপিটাল বাজেটিং ডিসিশন বা এইটার আসলে জিনিসটা কি। তো ক্যাপিটাল বাজেটিং বলতে আমরা ফিনান্সে বা ইয়েতে বুঝি যে বিজনেস যে ব্যবসা করে তাকে বিভিন্ন প্রকল্পে ইনভেস্ট করতে হয়। তো যে বিনিয়োগ করতে হয় তাকে টাকা খাটাতে হয়। তো টাকা খাটাতে গেলে ওই প্রজেক্ট যেখানে সে টাকাটা খাটাচ্ছে, এই টাকাটা খাটাতে গেলে এই টাকার তো সোর্সিং কস্ট আছে, যেটা আমরা আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, কস্ট অফ ক্যাপিটালে। যারা শুনেন নাই এখনো, দয়া করে সে ওই ভিডিওটা একটু শুনে আসবেন, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে আরো। তো আমরা এই যে বিভিন্ন সোর্স থেকে টাকাটা সংগ্রহ করি, ঋণ মূলধন হোক, ডেট ক্যাপিটাল যেটাকে বলি, অথবা ইকুইটি ক্যাপিটাল বা প্রিফারেন্স শেয়ার, যেভাবে হোক টাকা ইস্যু করে, শেয়ার ইস্যু করে বা বন্ড ইস্যু করে অথবা ব্যাংক ঋণ নিয়ে যে প্রজেক্টটা করা হয়, সেই প্রজেক্টটা করার আগে কিন্তু ফাইন্যান্সিয়ালি এটা ভায়াবল কিনা এটা অ্যাসেসমেন্ট করা হয়। তো এটা আসলে সেই অ্যাসেসমেন্টের টুলস, যে আমি যে প্রজেক্টটা নিচ্ছি এই প্রজেক্টটা আমার ইকোনমিক্যালি ভায়াবল কিনা, ফাইন্যান্সিয়ালি ভায়াবল কিনা, এটা আমাকে কোনো এইটা দিয়ে আমি কি লাভ করব নাকি লস করব। তো এটা বুঝতে গেলে ফিনান্সে আমাদের কিছু কোর কনসেপ্ট আছে, এটা আগে জানতে হবে। সেটা হলো কি, টাইম ভ্যালু অফ মানি। তা আমি আজকে জিরো টাইমে আজকে আমি ইনভেস্ট করছি টাকাটা, কিন্তু আমি ওখান থেকে 5 বছর বা 10 বছর মেয়াদি প্রজেক্ট, ওখান থেকে 5 বছর বা 10 বছর মেয়াদি টাকাটা আসবে। তাহলে আজকের টাকা আর এবং 1 বছর পরের 100 টাকা আর আজকের 100 টাকা দুইটা কিন্তু সমান নয়। কেন সমান নয়? এর মূল কনসেপ্ট হচ্ছে যে এখানে অপরচুনিটি কস্ট এবং রিস্ক ফ্যাক্টর জড়িত। আপনার কাছে 100 টাকা আছে, আমি যদি চাই যে 1 বছর পরে দিব, 100 হলে আপনি দিবেন, 1,000 বা 1 লাখ চাইলে তখন সমস্যা। কেন সমস্যা? কারণ এই টাকাটা আপনি অন্য জায়গায় খাটালে আপনার অপরচুনিটি কস্ট আছে, আমার কাছে দিলে আপনি কোনো লাভ পাবেন না। আমি 1 বছরের জন্য আপনার পড়ে থাকবে, তো আপনি কেন দিবেন না? যে এই টাকাটা আপনি অন্য জায়গায় খাটালে আপনি প্রফিট পাবেন। তো এটা হলো অপরচুনিটি কস্ট, যে কারণে দিবেন না। আর একটা কি, রিস্ক। বলে না, কাজীর গরু হিসাবে আছে, গোয়ালে নাই। তো এখন আপনি যদি টাকাটা আপনার কাছ থেকে এবার বের হয়ে যায়, যদি একটা সঠিক জায়গায় ইনভেস্ট না করেন, তাহলে এই টাকাটা ফেরত আসার সম্ভাবনা কমে যায়, নাও আসতে পারে, বা আসলে কম আসতে পারে, লস করতে পারেন আপনি। তো এই জন্য এই দুইটা কনসেপ্ট, একটা হলো এই যে টাইম, আমার অপরচুনিটি কস্ট, এই টাকাটা আমি যদি ব্যাংকে রাখি 100 টাকা, তাহলে আমি সেখান থেকে একটা লাভ পাবো। না রেখে, তাহলে আমি একটা প্রজেক্টে ইনভেস্ট করতেছি, তাহলে প্রজেক্টের আমি ইনভেস্ট করতে গেলে আমার ঝুঁকি আছে এবং অপরচুনিটি কস্ট আছে। তো আমি প্রজেক্টে আজকে টাকা ইনভেস্ট করতেছি, তাহলে রিটার্ন গুলো, পরবর্তীতে ইনফ্লো গুলো, ক্যাশ আউটফ্লো এটাকে আমরা বলি, যেটা এখন বিনিয়োগ ব্যবসা থেকে টাকাটা আগে যায়, সেটাকে এই কনসেপ্ট গুলো আমাদের জানতে হবে। এটা হলো ক্যাশ আউটফ্লো। আর ক্যাশ ইনফ্লো মানে আমি টাকা ইনভেস্ট করার পর ওখান থেকে তো আয় শুরু হবে। তো আয় শুরু হলে টাকাটা আমার কাছে আসবে, বিজনেসে আবার আসবে, এটাকে বলি আমরা ক্যাশ ইনফ্লো। তাহলে আমি জিরো টাইমে টাকা ইনভেস্ট করতেছি, ক্যাশ আউটফ্লো আমার কাছ থেকে চলে যাচ্ছে এবং পরবর্তীতে টাকাটা আসবে। তো যে টাকাটা আসবে সেটা তো ফিউচারে আসবে। তাহলে বর্তমানের সাথে আমি আজকে 5 লাখ টাকা
আমি বিনিয়োগ করলাম, আমি হয়তো 1 বছর পরে 1 লাখ পাইলাম, তার বছর পর 1.5 লাখ, এইভাবে পেতে পেতে এত তারপরে আমার টাকাটা উঠবে। তাহলে 1 বছর পরের 1 লাখ আর এখনকার 1 লাখ দুইটা তো সমান না। কেন সমান না? ওই যে অপরচুনিটি কস্ট। আমরা একটু প্র্যাকটিক্যালি আগে এই কেন, আমরা একটু ওয়েবসাইটে যাই, আমার ক্যাপিটাল ইনসাইড বিডি। এটা হচ্ছে ক্যাপিটাল ইনসাইড বিডির হোম পেজ। তো এর মধ্যে বলে রাখি, যারা আমার চ্যানেলটা বাই দিস টাইম সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করেন নাই আপনাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে, যাতে সবাই উপকৃত হয়। আশা করি আমার এই আলোচনা আপনাদের, যদি আপনি ধৈর্য ধরে শোনেন, ইনশাল্লাহ কাজে লাগবে, এটুকু আমি, আমার নিজের কনফিডেন্স আছে। তো আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম প্রথমে, এই যে মেনুতে মোরের মধ্যে অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল টুলস, এর মধ্যে পিভিএফবি ক্যালকুলেটর আছে, সিঙ্গেল সাম, অনেক কিছু আছে। তো জাস্ট আমি একটা এটার উপরে দেখাচ্ছি। তো এইখানে যে আমি একটু নিচের দিকে যাই, আমি আর এগুলো কিভাবে ব্যবহার করতে হয় এটা আমি আর ওগুলোতে যাচ্ছি না। আমি জাস্ট খালি দেখাবো যে দুইটার পার্থক্যটাকে। এখানে ক্যালকুলেটর, একটা প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন, একটা ফিউচার ভ্যালু ক্যালকুলেশন। তো আমি যদি আগে ফিউচার ভ্যালুটা দেখ, 100 টাকা আজকে ইনভেস্ট করি আমি 1 বছরের জন্য, তাহলে আমি ধরে নিলাম আমার ইন্টারেস্ট রেট হচ্ছে 10%। তাহলে এটা বোঝা যাচ্ছে 100 টাকা ইনভেস্ট করলে আমার 110 টাকা পাবো আমি 1 বছর পর। 10% যদি লাভ হয় ব্যাংকে রাখি, তাহলে 100 টাকার, বর্তমানের 100 টাকা আর ভবিষ্যতের 1 বছর পরের 110 টাকা সমান। এই জিনিসটা আমরা এখানে যদি প্রেজেন্ট ভ্যালুতে দেখাই, তার মানে এই ফিউচারে আমি কত পাচ্ছি? 110 টাকা। টাইম পিরিয়ড 1 বছর। রেট কত? 10। এখানে কম্পাউন্ডিং, আমরা কম্পাউন্ড বলতে বছরে একবার, আমি ধরে নিচ্ছি বছরে একবার এটা কম্পাউন্ডিং হবে। আর যদি 3 মাস পর পর দেয়, তাহলে 4 বার হবে। 6 মাস পর পর হলে 2 বার হবে। এটা হচ্ছে বছরের মধ্যে কতবার প্রিন্সিপালটা, ইন্টারেস্টটা প্রিন্সিপালে কনভার্ট হবে। তা আমি ধরে নিচ্ছি জাস্ট আলোচনার খাতিরে, এখানে সিম্পল বোঝানোর জন্য, এক একবার ধরে নিলাম, অর্থাৎ বছরে একবার ইন্টারেস্ট দিবে। তাহলে সেক্ষেত্রে 110 টাকা আমি যদি এখন এখানে ক্লিক করি, তাহলে যে 100 টাকা, তার মানে কি ফিউচারের ফিউচারের 110 টাকা, বর্তমানে 110 টাকা, বর্তমান দাম হচ্ছে 100 টাকা। অন্যভাবে বললে, আমি আজকে 100 টাকা ইনভেস্ট করলে আমি 1 বছর পর পাচ্ছি 110 টাকা। তো এখন টাইমটা যদি আমি বাড়িয়ে দিই, এখানে টাইম 5 বছর করে দিলাম, এখানেও 5 বছর করে দিলাম, দিয়ে এবার দেখি তাহলে আমি ফিউচার ভ্যালু কত আসবে। ফিউচার ভ্যালু আসবে 161 টাকা 5 পয়সা। দেখেন 1 বছরে 10 টাকা আসে, তাহলে 5 বছরে 5 বছর ধরলাম, 5 বছর পরে এটা কম্পাউন্ড হয়ে আসবে 161 টাকা 5 পয়সা। আমি, তার মানে 161 টাকা 5 পয়সা যদি আমি এখন এখানে দিই, তাহলে এখানে প্রেজেন্ট ভ্যালু 100 টাকা। আর আমি যদি এখন এখানে 100 টাকা দিই, তাহলে কি দেখি, এমনি 100 টাকা দিচ্ছি আমি, দিলাম 5 বছর পরে, যদি এটাকে 100 টাকা ফিউচারে 5 বছর পরে 100 টাকা পাবো, তাহলে তার বর্তমান মূল্য কত? তার বর্তমান মূল্য 62 টাকা। তার মানে কি আমাকে এখন 62 টাকা আমার কাছে থাকা আর 5 বছর পরে 100 টাকা কাছে থাকা সমান পাওয়া। তাহলে আমাকে এই যখন আমরা এনপিভি বা আইআরআর এই কনসেপ্টগুলো নিয়ে যখন কথা বলবো, তখন এই ডিসকাউন্ট ফ্যাক্টরটা কাজ করবে। এই ডিসকাউন্ট ফ্যাক্টর, ডিসকাউন্ট মানে ছেটে দেওয়া, আর এই পাশে কম্পাউন্ড মানে বৃদ্ধি পাওয়া। তা আমি আজকে 100 টাকা রাখছি, এটা কম্পাউন্ড বেড়ে 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 কত হলো? 161 টাকা 5 পয়সা 5 বছর পর। আর আমি 100 টাকা ভবিষ্যতে 5 বছর পর পাবো, তাহলে তার বর্তমান মূল্য হলো 62 টাকা 9 পয়সা। তার মানে কি আমি ডিসকাউন্ট করলাম, 100 টাকা আমি 5 বছর পর পাবো, তাহলে বর্তমানে আমার কত সমান, এটাকে ডিসকাউন্ট কেটে ছোট করা, তার মানে 62 টাকা 9 পয়সা। আমি যদি 62 টাকা 9 পয়সা আমি যদি এখন ইনভেস্ট করি এখানে, আমি যদি ইনিশিয়ালি 62 টাকা 9 পয়সা এখানে যদি ইনভেস্ট করি, 62 টাকা 9 পয়সা, তাহলে এখানে 100 টাকা। তার মানে আমি 62 টাকা 9 পয়সা যদি আমি বর্তমানে ইনভেস্ট করি, এই যে এখানে, আমি 5 বছর পরে যে পাবো 100 টাকা।
তাহলে কি হলো, 100 টাকা 5 বছর পর 100 টাকার এখনকার 62 টাকা 9 পয়সা সমান। এবার আমি মূল আলোচনায় যাচ্ছি আমাদের প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু কনসেপ্টে, যেটা নিয়ে আমরা আলোচনা করব। তো সেটার আমি এইখানে একটু এনপিবি তে যাই। আচ্ছা, কিভাবে যাবেন আমার পেজে বলি। এখানে এনপিবি তে আপনার এই যে সার্চ বাটন আছে, এখানে সার্চ বাটনে আমি এনপিবি ক্লিক করলে এগুলো চলে আসবে। তো এইটা এটা ক্যালকুলেটর একটা আছে, আর নেট এই যে কনসেপ্টটা যে এইখানে। তা আমরা নেট প্রেজেন্ট ভ্যালু কনসেপ্ট এখানে গেলাম, অর্থাৎ আপনি এখানে এই যে সার্চ বাটনটা আছে, সার্চ বাটনে ক্লিক করে আপনি যেতে পারবেন। তো আমি যেটা এখানে আমার এই পেজটা আছে, তো এই বিষয়গুলো কিন্তু ইংরেজিতে এখানে করছি, যাতে আমার ইন্টারন্যাশনাল ইউজার আছে যারা সবাই মিলে বুঝতে পারে। আর আমার এই ভিডিওটা আপনাদের হেল্প করবে যে এটা বোঝার জন্য। অনেকেই ইংরেজিতে বুঝেন সবাই, কিন্তু বিশেষ করে ইন্টারমিডিয়েট লেভেলে অনেকে হয়তো আছেন যারা ইংরেজি দেখে আগেই ভয় পেয়ে, কিন্তু এখানকার ইংরেজিগুলো খুব সোজা, কোনো কঠিন কিছু নাই। আর এই টার্মগুলো কিন্তু এই ইংরেজিতেই ভালো শোনা যায়। নেট প্রেজেন্ট ভ্যালু, আইআরআর, এগুলো ইংরেজিতেই বলতে হবে, পে ব্যাক পিরিয়ড। তো আমরা এবার মূল আলোচনায় আসি যে নেট প্রেজেন্ট ভ্যালুটা কি আসলে। তো নেট প্রেজেন্ট ভ্যালুটা হচ্ছে যে আমি যে আজকে টাকাটা ইনভেস্ট করছি, সে 1 লাখ টাকা, তাহলে এই টাকাটা আমার ভবিষ্যতে আসবে 5 বছরের একটা প্রজেক্টে। তাহলে হয়তো 10,000 আসবে, 20,000 আসবে, 30,000 আসবে, এইভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন বছরে টাকাটা আসবে। তো আলোচনার ক্ষেত্রে এখানে আমরা বছরে একবার করে ক্যাশ ফ্লোটা ধরবো, যে ক্যাশ ইনফ্লো আমি আজকে টাকাটা ইনভেস্ট করতেছি 5 বছর বা 6 বছর বা যাই বলি, মানে 1 বছরে একবার করে টাকাটা পাবো আমি ওখান থেকে, জাস্ট আলোচনার সুবিধার্থে। ভেঙে ভেঙে পেলেও করা সম্ভব, কিন্তু আমরা অত জটিলতা আলোচনায় যাব না। তো এটা কি, এই যে ফিউচার ক্যাশ ফ্লোকে আমাকে প্রেজেন্ট ভ্যালুতে ডিসকাউন্ট করতে হবে। যেমন আমরা দেখালাম যে 5 বছর পরে 100 টাকা পাওয়া আর এখনকার 62 টাকা 9 পয়সা সমান, ঠিক এই কাজটাই আমি করব। তাহলে ভবিষ্যতে যে ক্যাশ ফ্লো গুলো হবে, এইগুলোকে আমি ডিসকাউন্ট করে 100 টাকার মতো ডিসকাউন্ট করে আমি বর্তমান ভ্যালুতে নিয়ে আসবো। নিয়ে আসার পরে নেট বের করা। নেট তাহলে কি, নেটটা হচ্ছে যে আমি যে টাকাটা ইনিশিয়াল আউটফ্লো, আমি আজকে যে ইনভেস্ট করলাম, তাহলে কত টাকা আমি খাটালাম, আর ভবিষ্যতে যে পাইলাম তার মোট কত পাইলাম, এই মোট কত পাইলাম বর্তমানে, বর্তমান মূল্য মোট টাকার ফিউচার ক্যাশ ফ্লোর সাথে এখন যে বর্তমানে আমি ইনভেস্ট করছি ক্যাশ আউটফ্লো, এই দুইটা বিয়োগ করলে সে তখন নেট। নেট মানে কি, এটা যদি পজিটিভ হয়, অর্থাৎ আমি যে টাকা আজকে খাটালাম, 100 টাকা খাটালাম, আর আমি ভবিষ্যতে যে টাকাগুলো পেলাম সেটা যদি 100 টাকার চেয়ে বেশি হয়, তাহলে কি নেট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ হবে। তো নেট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ হবে মানে আমার লাভ হবে, তাহলে আমার প্রজেক্টটা আমি নিব। আর যদি জিরো হয়, তাহলে আমি নিতে পারি প্রজেক্টটা, নাও নিতে পারি, ইনডিফারেন্ট, লাভও হবে না লসও হবে না। আর যদি নেগেটিভ হয়, তাহলে প্রজেক্ট আমাকে রিজেক্ট করতে হবে। এটা গেল এনপিভির ধারণা। আচ্ছা, তাহলে আইআরআর কি, ইন্টারনাল রেট অফ রিটার্ন। আইআরআর এর ধারণাটা এটা আসলে কাজ করে যে এটা এটা একটা রেট, আর নেট প্রেজেন্ট ভ্যালু এটা কিন্তু একটা একটা ফিগার, টাকার অ্যামাউন্টের ফিগার, এটা কিন্তু কোনো রেট না। অর্থাৎ আমি 1 লাখ টাকা আজকে খাটালাম, ভবিষ্যতে টাকা আসতেছে 5 বছর ধরে, দিয়ে আমি ডিসকাউন্ট করলাম সেগুলোকে, ভবিষ্যতের টাকাগুলোকে ক্যাশ ইনফ্লোকে করে নিয়ে এসে দেখলাম 1,10,000। তাহলে 1,10,000 থেকে আমার নতুন ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 1 লাখ বাদ দিলে 10,000 টাকা আমার নেট প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ এইটুকুই আমার লাভ অ্যাকচুয়ালি। আমার অ্যাসেট এটাকে সে ইনক্রিজ করবে। তাহলে এই প্রজেক্টটা আমি যদি নেই, আমার 10,000 টাকা আমার ঘরে থাকবে খরচ বরচ বাদ দিয়ে। তাহলে আইআরআরটা কি, আইআরআরটা হচ্ছে যে আইআরআর এটা কিন্তু একটা এমন একটা রেট, যেই রেটটা দিয়ে ডিসকাউন্ট করলে, যে আমরা যখন এনপিভি বের করব তখন কিন্তু আমাকে একটা রেট, যেমন 10% ধরলাম আমি, আমি 10% ধরে 100 টাকাকে ডিসকাউন্ট করে আমার হলো 62 টাকা 9 পয়সা 5 বছরে। তাহলে এই ডিসকাউন্ট ফ্যাক্টরটা কি, ডিসকাউন্ট ফ্যাক্টরটাই হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল, যেটা আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি। যে কস্ট অফ ক্যাপিটাল অর্থাৎ ওইটাই মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, কোম্পানি মাস্ট আর্ন দ্যাট পার্সেন্টেজ টু সার্ভাইভ or sustain in the longer run. Otherwise, the value of the common stock will deteriorate. যদি ওই পরিমাণ টাকা সে যদি আয় না করতে পারে মিনিমাম, তাহলে কি হবে, লস হবে, এবং সেটাতে তার কমন স্টক হোল্ডার যারা আছে তারা ক্ষতিগ্রস্ত হবে, তাদের সম্পদ কমতে থাকবে। লস হলে তো মালিকরাই বহন করে।
তাহলে আইআরআরটা কি? তাহলে আইআরআরটা বের করা হয় যে এই প্রজেক্টে কি পরিমাণ আয় হবে। এটা হলো একটা ডিসকাউন্ট রেট, অ্যাকচুয়ালি যেই ডিসকাউন্ট রেটে এনপিভিটা ইকুয়াল হবে। অর্থাৎ এই প্রজেক্টটা আমি যে নিচ্ছি, আজকে টাকা ইনভেস্ট করতেছি, ভবিষ্যতে টাকাটা আসছে, এইটা কোন রেটে আসলে পরা এনপিভিটা জিরো হয়, সেটাই হচ্ছে আইআরআর রেট। তাহলে এই আইআরআর রেটটা পাওয়ার পরে তখন আমাকে কস্ট অফ ক্যাপিটালের সাথে তুলনা করতে হবে, মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্নের সাথে তুলনা করতে হবে। যদি মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্নের চেয়ে আইআরআর বেশি হয়, তার মানে প্রজেক্টটা লাভজনক। আর যদি সমান হয়, তাহলে ওই এনপিভির মতো, এনপিভি জিরো হলে যেটা, আইআরআর তো তখন ইনডিফারেন্ট। আর যদি আইআরআর কম হয় কস্ট অফ ক্যাপিটালের চেয়ে, তাহলে প্রজেক্ট গ্রহণ করা যাবে না, এটা ডিসিশন। তাহলে ডিসিশন রুলটা হলো এনপিভি পজিটিভ হলে প্রজেক্ট অ্যাকসেপ্টেবল, জিরো হলে ইনডিফারেন্ট, গ্রহণ করতেও পারে নাও পারে, নেগেটিভ হলে রিজেক্ট। আইআরআর এর ক্ষেত্রে আইআরআর এর সাথে তুলনা হবে কস্ট অফ ক্যাপিটালের। মিনিমাম রেট অফ কস্ট অফ ক্যাপিটালেরই উল্টা নাম হচ্ছে মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। তাহলে ওইটার সাথে তুলনা করতে হবে আইআরআর। যদি আইআরআর বেশি হয় ওটার চেয়ে, তাহলে প্রজেক্ট অ্যাকসেপ্টেবল। যদি সমান হয় ইনডিফারেন্ট, গ্রহণ করতেও পারে নাও পারে। আর যদি আইআরআর কম হয়, তাহলে প্রজেক্ট রিজেক্ট। তাহলে দুইটা কনসেপ্ট আমরা পেলাম, একটা হলো এনপিভি, একটা আইআরআর। এবার আসছে পে ব্যাক পিরিয়ড। পে ব্যাক পিরিয়ড ইজ জাস্ট, এটা একটা সিম্পল ক্যালকুলেশন। এটা জানার জন্য যে আমি আজকে টাকাটা খরচ করছি, সেই টাকাটা আমার উঠে আসতে কত সময়, কত বছর সময় লাগবে, এটা বছর বের করা। পিরিয়ড এখানে বলছে পে ব্যাক পিরিয়ড, মানে বছর, কত বছর লাগবে আমার এই টাকাটা আমার ঘরে ফিরে আসতে। যদি এটার আবার দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে এমনি নন ডিসকাউন্টেড, এমনি নর্মাল পে ব্যাক পিরিয়ড। এখানে কোনো ফিউচার আমরা এখন টাইম ভ্যালিটা কনসিডার করা হয় না। অর্থাৎ আমি একটু আগে বললাম যে আজকের 100 টাকা এবং 5 বছর পরে 100 টাকা সমান না। কিন্তু পে ব্যাক পিরিয়ডের ক্যালকুলেশনের সময় একটা নর্মাল মেথড যেটা আছে, সেখানে এই টাইম ভ্যালু কনসিডার করা হয় না। আরেকটা আবার করা হয় টাইম ভ্যালু ডিসকাউন্টেড পে ব্যাক পিরিয়ড, অর্থাৎ ওই ফিউচার ক্যাশ ফ্লো গুলোকে ডিসকাউন্ট করা হয় করে পে ব্যাক পিরিয়ড বের করা হয়। এটা জানার উদ্দেশ্য কি, এট এ গ্লান্সে একটু জানা যে আমি যে আজকে টাকাটা ইনভেস্ট করতেছি, এই টাকাটা আমার উঠতে কতদিন লাগবে, এর পরের লাভটা, এগুলো নিয়ে কিন্তু পরে চিন্তা করা হয় না। পে ব্যাক পিরিয়ডের মেন উদ্দেশ্য হলো জানা যে আমি আজকে যে টাকাটা ইনভেস্ট করছি, এই টাকাটা আমার কত বছর লাগবে আমার কাছে উঠতে আসল টাকা। এটাই মুদ্রা কথা। তাহলে আমরা এখন এনপিভি কিভাবে ক্যালকুলেশন করতে হয় আমি একটু দেখাবো। নিচের দিকে ফর্মুলাগুলো একটু দেখি আমরা। এইখানে নেট প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা, এটা বইয়ের ফর্মুলা এরকম, এই যে সাম চিহ্ন, এটা দেখে অনেকে আমরা ঘাবড়িয়ে যাই যে এটা জিনিসটা কি আসলে। এই জিনিসটা কিছুই না, এটা সাম মানে যোগফল। যোগফলটা কি বলছে, এই যে টি টি সমান ওয়ান, নিচের দিকে থাকে টি1, এটা আসলে কম্পিউটারের ফর্মুলা করতে যায় এরকম দেখা যাচ্ছে টি1। অর্থাৎ নিচের লেগে থাকে টি1 আর উপরে থাকে এন। এই ওয়ানের মান আই থেকে এন পর্যন্ত। অর্থাৎ আমি যতটা ক্যাশ ফ্লো হবে, ক্যাশ ইনফ্লো হবে, সব ক্যাশ ইনফ্লো গুলোকে আমাকে কি করতে হবে, ডিসকাউন্ট করতে হবে। যে এটা ডিসকাউন্ট ফ্যাক্টর সিএফ বাই টি, 1 + r/t। আমরা যে এইটুকু আমরা যখন প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিচে আছে আমি দেখাচ্ছি। তার মানে এই টি এর মান আই থেকে এন, অর্থাৎ যত বছর সর্বোচ্চ 1 থেকে শুরু করে এন তম বছর পর্যন্ত সবগুলো ক্যাশ ফ্লোকে ডিসকাউন্ট করে যোগ করতে হবে, করে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট থেকে বিয়োগ করতে হবে। এটা হলো মোদ্দা কথা। এখানে বোঝা সিএফটি সমান ক্যাশ ফ্লো অ্যাট টাইম টি, আর হলো ডিসকাউন্ট রেট, অর্থাৎ কস্ট অফ ক্যাপিটাল অথবা মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, একই জিনিস কিন্তু দুইটা মাথায় রাখতে হবে। এন সমান নাম্বার অফ পিরিয়ডস। ডিসিশন রুলটা কি, এনপিভি যদি গ্রেটার দেন হয় অ্যাকসেপ্ট, লেস দেন হলে রিজেক্ট, আর জিরো হলে ইনডিফারেন্ট, গ্রহণ করতে পারে নাও করতে পারে। নিচে একটা এক্সাম্পল দেওয়া আছে যে 10,000 টাকা যদি ইনভেস্ট করা হয় আজকে, আশা করা হচ্ছে যে তিন 3,000 টাকা পাওয়া যাবে 1 বছর পর, 4,000 টাকা তারপরের বছর, তারপরের বছর 5,000, তারপরের বছর 6,000। এখানে তাহলে 1 2 3 4 বছর, নেক্সট ওভার দ্য নেক্সট 4 ইয়ার, 4 বছর ধরে এই টাকাটা পাওয়া যাবে। প্রথমবার 3,000, তারপর 4,000, 5,000, 6,000। এখন ডিসকাউন্ট রেট, এই যে ডিসকাউন্ট রেট বলতে আমরা বুঝছি এটা মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অথবা কস্ট অফ ক্যাপিটাল। তাহলে এটা হলো 10%। তাহলে 10% হলে আমার এনপিভি বের করবো কি করে? তাহলে প্রথমে আমাকে করতে হবে কি, এই 3,000 টাকা পাচ্ছি আমি প্রথম বছর পর, তাহলে এই 3,000 টাকাকে আমি ভাগ দেব ফর্মুলার 1, ওর সাথে রেট। রেট কত, ডিসকাউন্ট রেট
10% মানে 0.10, 10% সমান হচ্ছে 10-কে 100 দিয়ে ভাগ, তার মানে 0.10। তাহলে 1-এর সাথে 0.10, আর এই যে উপরে 1 দিলাম, কারণ এই টাকাটা 1 বছর পরে পাচ্ছি আমি, এই 3,000 প্রথম বছরের, এই জন্য এখানে 1 দিলাম। আচ্ছা, দ্বিতীয় বছরে 4,000, তাহলে 4,000 লিখলাম। 1 প্লাস 0.10 ঠিক থাকলো। এটাকে এই 2 দিয়ে স্কোয়ার করতে হবে। তাহলে প্রথমে 1 দিয়ে, কারণ এটা 1 বছর পর পাচ্ছি, আর এই 4,000 টাকা পাচ্ছি 2 বছর পরে, এই জন্য 2টা দিলাম। তাহলে আগে আমাকে এই 1.1 এর সাথে 0.10 যোগ করতে হবে, তাহলে 1.10, একে আবার স্কোয়ার করতে হবে। এই রেজাল্ট যেটা পাবো, এই 4,000-কে ওই রেজাল্ট দিয়ে ভাগ করতে হবে। তাহলে তৃতীয় বছরে কি হচ্ছে, তৃতীয় বছরে 5,000 পাচ্ছি আমি, 5,000 থাকলো। তাহলে ফর্মুলার 1 প্লাস এই যে 10 হচ্ছে ডিসকাউন্ট রেট 0.10, আর এই যে উপরে দিলাম 3। কারণ কি, এই 5,000 টাকা পাচ্ছি আমি থার্ড ইয়ারে, 6,000 টাকা পাচ্ছি আমি ফোর্থ ইয়ারে, সেম। তার থেকে আমি বিয়োগ করব কি 10,000, আমি টাকা খাটাইছি কত, 10,000, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 10,000 দেওয়ার পরে এই যে এখানে এনপিভি, তাহলে কি হলো, এই প্রথমে যে ভাগফল আসলে 1.10, তারপর 1.21, 1.33, এগুলো সব করার পরে ভাগ করে ক্যালকুলেশন করলে এনপিভি আসলো 3,887 টাকা 71 পয়সা। তার মানে কি, প্রজেক্ট ভায়াবল। আচ্ছা, প্রজেক্ট ভায়াবল, তাহলে আমরা খুব সহজে আমরা বুঝলাম যে এনপিভিটা কিভাবে বের করতে হয়। অর্থাৎ ক্যাশ ইনফ্লো যেগুলো হবে বছর ওয়াইজ, সেগুলোকে আমাকে ডিসকাউন্ট রেট দিয়ে এবং বছর দিয়ে আমাকে ভাগ করতে হবে, করে আমাকে ক্যালকুলেশন করলে খুবই ইজি। এটা পরীক্ষায় আসলে না পারার মতো কিছু নয়। তাহলে ইন্টারনাল রেট অফ রিটার্ন অলরেডি আমি ডিফাইন করেছি, তারপর একটু পড়ে দেখি। দি ইন্টারনাল রেট অফ রিটার্ন ইজ দ্য ডিসকাউন্ট রেট দ্যাট মেক্স দ্য নেট প্রেজেন্ট ভ্যালু এনপিভি অফ অল ক্যাশ ফ্লোজ ফ্রম এ পার্টিকুলার প্রজেক্ট অর ইনভেস্টমেন্ট ইকুয়াল টু জিরো। ইন আদার ওয়ার্ডস, it is the rate of return at which the present value of cash inflows equals the present value of cash outflows. IRR is used to evaluate the alternatives of an investment. তাহলে আইআরআর এর ফর্মুলা কি, আইআরআর এর ফর্মুলা হচ্ছে যে আইআরআরটা বের করতে হবে আমাকে, আইআরআর দেওয়া থাকবে না, আইআরআর বের করতে হবে। তাহলে ফর্মুলা কি, একই ফর্মুলা, এখানে এনপিভি ফর্মুলা যা, আইআরআর এর ফর্মুলাও তাই, সেম। শুধু পার্থক্য হলো এখানে আমাদের 1+R ব্যবহার করেছি ডিসকাউন্ট রেট, কারণ ওটা দেওয়া ছিল, এনপিভি বের করতে হচ্ছিল। আর এখন এনপিভি দেওয়া আছে, এনপিভি দেওয়া আছে কোন সেন্সে, কারণ আমরা বলছি আইআরআর সেই রেট যে রেটে এনপিভি জিরো হবে, তার মানে এনপিভির মান জিরো আমি বসায় নিলাম। ক্যাশ ফ্লো থাকলো প্রত্যেকটা ক্যাশ ফ্লোকে, তাহলে এটা এমন একটা রেট যেই রেট দিয়ে ওইগুলোকে সবগুলোকে ডিসকাউন্ট করলে এবং ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যেটা আছে সেটা বিয়োগ করলে জিরো হবে। এইখানে এই যে ব্যাখ্যা, তাহলে ডিসিশন রুল কি, আইআরআর যদি কস্ট অফ ক্যাপিটালের চেয়ে বেশি হয় একসেপ্ট হবে, যদি লেস হয় রিজেক্ট হবে, আর সমান সমান হলে ইনডিফারেন্ট হবে। এক্সাম্পল এখানে ওই সেম প্রবলেম, এবার একই কিন্তু প্রবলেম, আগের বার ছিল 1+, এখানে আমরা আর দিয়েছিলাম 1 দিয়েছিলাম, এবার আইআরআর দিলাম, আর এই পাশে এনপিপির ভ্যালুটা জিরো বসালাম। তো বসে এখন আমরা জানি না তো আইআরআর কত, এটাকে ট্রায়াল আর ইরর সিস্টেমে বের করা, যদিও এক্সেল শিটে ফর্মুলা আছে, দিলে পরে আইআরআর বের হয়ে যায়। আমার এখানে একটা বিল্ট ইন একটা আমি করা আছে, আমি দেখাবো এটা, একটা ক্যালকুলেটর করা আছে যেখান দিয়ে আপনি খুবই সহজেই এনপিভি আইআরআর পেব্যাক পিরিয়ড বের করতে পারবেন। আমি এই এক্সাম্পলটা আমার ওই ক্যালকুলেটরে আমি এখানে দেখিয়ে দেবো আপনাদের। তাহলে আইআরআর এখানে আনুমানিক একটা 20% ধরা হলো, ধরে এনপিভির মতো করে বের করা হলো। এবার 20% ধরলে কি হয়, তাহলে 20% বসালে 1.2 হয় প্রথম বছরে, তার পরের বছরে একই নিয়মেই বসানোর পরে বিয়োগ টিয়োগ করে দেখা যাচ্ছে যে এনপিভির ভ্যালু আসলো 1,064 টাকা। তা আমাদের তো এনপিভি হওয়া লাগবে জিরো, এনপিভি হওয়া লাগবে জিরো। তাহলে আমরা একটা আনুমানিক 20% ধরলাম, তাতে দেখা গেল যে পজিটিভ আছে, তার মানে কি, এনপিভি জিরো আনতে হলে এই রেটটা আরো বাড়াতে হবে, এই রেটটা আরো বাড়াতে হবে, রেটটা যত বাড়াবো এই এনপিভিটা তত কমবে। তাহলে এখন এবার পরের বার 25 ধরা হলো আনুমানিক, 25 ধরলে ক্যালকুলেশন করলে আসে -22 টাকা। তাহলে মানে কি, অলমোস্ট জিরো, অলমোস্ট জিরো। তাহলে আমরা বলতে পারি যে এটা অ্যাপ্রক্সিমেটলি এটার আইআরআর হচ্ছে 25-এর কাছাকাছি, 25-এর কাছাকাছি।
তাহলে আমি আগে এই দুইটাই, আমি আমার যে ক্যালকুলেটর আছে এই দুইটা ক্যালকুলেটরে আমি দেখে আসছি, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। এখানে আছে এই যে এনপিভি নেট প্রেজেন্ট ভ্যালু অ্যান্ড ইন্টারনাল রিটার্ন ক্যালকুলেটর, এখানে জাস্ট ক্লিক করলেই ওই পেজটা চলে আসবে। আমরা ক্যালকুলেটরটায় যাই একটু। আচ্ছা, এটা অনেক কথা লেখা আছে, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়া আছে কিভাবে করতে হয়। আমি সরাসরি নিচের দিকে যাচ্ছি। সরি, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, নিচের দিকে ক্যালকুলেটর, এখানে অনেকগুলো উদাহরণ দিয়ে সুন্দরভাবে বোঝানো আছে, যাতে যে কেউ এই পেজে ঢুকলে কিভাবে ক্যালকুলেটরটা ব্যবহার করতে হয় এট এ গ্লান্স বুঝতে পারে, এই জন্য এখানে দেওয়া আছে। আচ্ছা, এই যে ক্যালকুলেটর, তাহলে এখানে ক্যালকুলেটরে আমাদের কি কি দেওয়া আছে? প্রথমে ডিসকাউন্ট রেট। তাহলে আমি এনপিভিটা ওখানে আমরা করেছিলাম কততে? আমাদের এনপিভির এখানে যে প্রবলেমটা সলভ করলাম আমরা, একটু দেখি এনপিভিটা কত পার্সেন্ট। 10%। এই যে ডিসকাউন্ট রেট ছিল 10%, তাহলে আমি এখানে 10% দিই। আমি এখানে এখন এই স্ক্রিনটা শেয়ার দেওয়া দরকার। আচ্ছা, আমি একটু এটা শেয়ার দিই যাতে করে বোঝা যায়। হ্যাঁ, নেট প্রেজেন্ট ভ্যালু। হ্যাঁ, তো এইখানে এখন ডিসকাউন্ট রেট হচ্ছে 10%। ডিসকাউন্ট হচ্ছে 10%। আচ্ছা, টাইম অফ ক্যাশ ফ্লো রিসিপ্ট কয় বছর? আমরা দেখলাম যে 4 বছর ওখানে আছে। আমরা এখানে দেখে আসলাম যে 4 বছর, প্রথম বছরে 3,000, তারপরে 4, তারপরে 5, তারপরে 6। তাহলে আমরা 4 বছর এখানে দিব। আমি টাইম অফ ক্যাশ ফ্লো রিসিপ্ট ইন ইয়ার, তাহলে 4 বছর, 4 টোটাল ইয়ার। ও সরি, না, এটা হচ্ছে এক দিতে হবে। কতবার করে পেলাম আমরা? বছরে। সরি, টাইম অফ ক্যাশ ফ্লো রিসিপ্ট ইন এ ইয়ার, তাহলে বছরে একবার করে পেলাম। টোটাল কত বছর? 4 বছর, এখানে দিতে হবে 4। দেওয়ার পরে আমি এখানে ক্লিক করব জেনারেট ক্যাশ ইনফ্লো ইনপুট সেকশন, এটা দিলে পরে আমার ইনপুট করার ইয়াটা চলে আসবে। এখানে আমি দিলাম, নিচে অটোমেটিক 4টা ঘর চলে আসলো। এটা কিন্তু আগে ছিল না। আমি এখানে ক্লিক করার পরে এখানে আসলো। এবার কত টাকা ইনভেস্ট করছি আমরা? এখানে ইনভেস্ট করছি আমরা 10,000 টাকা। তাহলে 10,000, আমি এখানে 10,000 টাকা বসাবো এই জায়গায়। আউটফ্লোর কাছে 10,000, এটা আউটফ্লো, অর্থাৎ আমি 10,000 টাকা টাকা খাটাচ্ছি। 10,000, তাহলে প্রথম বছরে কত পেয়েছি? প্রথম বছরে পেয়েছি আমরা 3,000। প্রথম বছরে পেয়েছি 3,000 দিলাম। দ্বিতীয় বছরে আছে আমাদের 4, 5, 6, যাতে বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, 3-এর পরে তারপরে আছে 4,000, তারপরে আছে 5,000, তারপরে আছে 6,000। দেওয়ার পরে আমি এখানে এসে জাস্ট ক্যালকুলেট এনপিভি। তাহলে এনপিভি দিলেই এখানে দেখালো 3,887 টাকা 71 পয়সা। 3,887 টাকা 71 পয়সা। আচ্ছা, আর যদি আইআরআর, এটারই আইআরআর করেছি আমরা, ওখানে পেয়েছিল 25-এর কাছাকাছি। আমি এখানে এখানে ক্লিক দিয়ে দেখি আইআরআর কত। 24.89। আইআরআর এখানে ক্লিক দিলেই চলে আসলো 24.89%। ওখানে আমরা পেয়েছিলাম আনুমানিক 25, তার মানে কি 24.89 মানে 25-এর কাছাকাছি। তাহলে আপনি ক্যালকুলেট এনপিভি তে দিলে সেই এনপিভি বের হচ্ছে এটা 3,887। আর আইআরআর এর ক্লিক দিলেই চলে আসছে 24.89%। তাহলে এখানে কোনো হ্যাসেল নাই। আপনি কি করতে হবে? ফার্স্ট, প্রথম কাজ হলো যে আগে ডিসকাউন্ট রেট দিবেন এবং বছরে কয়বার ডিসকাউন্ট হবে। তো প্রতি বছরে যদি একবার করে টাকা পায় তাহলে একবার ডিসকাউন্ট, যদি দুইবার করে পায় তাহলে দুইবার, এইভাবে বছরে কয়বার করে পাচ্ছে। আর টোটাল ইয়ার এইখানে দিতে হবে। টোটাল ইয়ার দিলে ক্যাশ ফ্লো ইনপুট সেকশন এখানে ক্লিক করলে তখন এই উইন্ডোটা ওপেন হয়ে যাবে। এখানে যদি আমি 4-এর জায়গায় 5 দিতাম তাহলে এখানে 5টা উইন্ডো ওপেন হতো। 5 পর্যন্ত ইয়ার যেত 5 বছর দিলে। 0 ইয়ারে তো ইনভেস্টমেন্ট করতেছি আমরা। তাহলে এই ছিল এখানে আলোচনা। এখন আবার আমরা ওই স্ক্রিনে যাই। এইটা মনে রাখেন 24.89, এবং আমরা ওখানে যাবার ক্রস চেক করব। আর এনপিভি করলে 3,887। আমরা একটু দেখে আসি যে ওখানে আসলে কত ছিল। এবার ওই পেজে আবার যাই। এইটা, হ্যাঁ, আমরা একটু ওই পেজে আবার যাই যে দেখি। এই যে আমরা এখানে এখন দেখছি যে আমাদের এই যে 3,800
87 টাকা 71 পয়সা এনপিভি, এবং আইআরআর এখানে 25-এর কাছাকাছি আসছিল। এই যে 25, আমরা পেলাম 24.89, আমরা ওইটা পেয়েছি অ্যাকুরেট। তাহলে এই ছিল এনপিভি এবং আইআরআর। এবারে আমরা আসি, তাহলে এইখানে কিন্তু অনেক কিছু দেওয়া আছে আপনার সব ক্যালকুলেটর গুলো বা আরো রিসোর্স যেগুলো আছে, যেটা এখানে দেওয়া আছে, এখানে ক্লিক করলে আপনার পেয়ে যাবেন অনেক কিছু। তাহলে পে ব্যাক পিরিয়ড কি অলরেডি আমরা বলেছি, পে ব্যাক পিরিয়ড হলো আসল টাকা আমার কতদিনে ফেরত আসবে, এটাই। তাহলে আমরা এখন দেখব যে ক্যালকুলেশনটা কিভাবে করতে হয়। ক্যালকুলেশন হচ্ছে যে যদি এখানে ধরা হলো সমান পরিমাণ টাকা আসবে, যদি কথার কথা আমি 10,000 টাকা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, এই যে এক্সাম্পল, 10,000 টাকা আমি যদি আজকে খাটাই, প্রতি বছরে যদি আমি 2,500 টাকা করে পাই, তাহলে 4 বছরে এই টাকাটা উঠে আসবে। অর্থাৎ এই 10,000-কে আমি 2,500 দিয়ে যখন ভাগ দিচ্ছি 2,500 দিয়ে, তখন আসলো 4। তার মানে কি, আমরা এমনি হাতে হাতেও গুনতে পারি, প্রথম বছরে 2,500 আসবে, তারপরের বছর 2 বছরে আসবে 5,000, তাহলে 4 বছরে যায় তো 10,000 উঠবে। সমান হলে আমরা মুখে মুখে বের করতে পারতেছি, সমান ক্যাশ ফ্লো হলে। কিন্তু যদি অসমান হয় তখন কি করতে হবে? তখন ফর্মুলা হলো, এটাকে একটু কিউমুলেটিভ করে নিতে হবে। কিউমুলেটিভটা কি? যে আমি কিউমুলেটিভটা হচ্ছে যে প্রথমে আমি 10,000 টাকা টাকা খাটাচ্ছি, আমি একটু, অনেকে করে যে আগে এটাকে কিউমুলেটিভ করে নিয়ে করে, আর আমি একটু অন্য সিস্টেমে করেছি যাতে করে এটা সবার জন্য বুঝতে সুবিধা হয়। নেগেটিভ নেট ক্যাশ ফ্লো করছি আমি। তাহলে 10,000 টাকা প্রথমে ইনভেস্ট করলো, তাহলে পরের ফার্স্ট বছর পর 3,000 টাকা পাইলো, তাহলে 3 থেকে 10,000 বিয়োগ, তাহলে হলো কত? 7,000। তার মানে 7,000 এখনো টাকা আমার আসতে বাকি আছে। এর পরের বছর 3,000 পাইলো, তাহলে 7 থেকে 3 বাদ দিলে 4,000। আমি 4,000 এখনো আমার টাকা উঠে নাই, 4,000 এখনো গ্যাপ আছে। পরের বছর 3,000 পাইলাম, তাহলে আমার 4 থেকে 3 গেলে মাইনাস থাকলো 1,000। পরের বছরে এসে আমি 3,000 পাইলাম, তখন আমার প্লাস হয়ে গেল 2,000। তার মানে কি, আমার আসল টাকা 3 বছর পর্যন্ত উঠে নাই। 3 বছর পর্যন্ত আমার আসল টাকা উঠে নাই। উঠলো কয় বছরে আসে? 4 বছরে আসে, কিন্তু 4 বছরে যায় বেশি আছে 2,000। এই যে প্লাস 2,000, এখানে সমান সমান হয়নি। তার মানে কি, আমার পেব্যাক পিরিয়ড 3 বছরের বেশি, 4 বছরের কম। 4 বছর পুরো টাইম লাগে নাই, কারণ যেহেতু এখানে প্লাস 2,000 আছে, তার মানে আমার পেব্যাক পিরিয়ডটা হবে এই 3 ও 4-এর মাঝামাঝি। তাহলে ফর্মুলাটা কি? এখানে ফর্মুলা হলো যে এই যে লাস্ট নেগেটিভ যেটা আছে, লাস্ট মাইনাস, সেই বছরটা নিতে হবে 3,000। এখানে 3 বছর, এই জন্য আমি এই যে পেব্যাকের প্রথমে লিখলাম 3, তারপরে যোগ। এবার আমার 10,000 ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, তার থেকে 9,000 বাদ দিলে, অর্থাৎ এই পর্যন্ত আমার কত এসেছে? 9,000 আসছে 3 বছরে। অর্থাৎ 1,000 গ্যাপ আছে, তার মানে আমার 9,000 এসেছে। তাহলে আমি 10,000 বিয়োগ 9,000, তার মানে এখানে 1,000 হয়। অ্যাকচুয়ালি এই মাইনাসটাকে আমি এখানে ফর্মুলাতে লেখার সময় আমি শুধু এখানে প্লাস আসবে আর কি, এই। তাহলে এখানে আমার 10,000 বিয়োগ 9,000 করলে এই মাইনাস 1,000 হয়। তাহলে আমি এটা করলাম 10,000 বিয়োগ 9,000, মানে উল্টা যদি বলি 9,000 বিয়োগ 10,000 করলে মাইনাস 1,000। তার মানে আমার এখানে গ্যাপ ছিল এই পর্যন্ত এসে 1,000। আর চতুর্থতম বছরে আমি কত পেয়েছি? 3,000। তাহলে ওইটা দিয়ে ভাগ দিব চতুর্থতম বছরের অ্যাকচুয়াল ক্যাশ ফ্লো। অর্থাৎ ইয়ার নিব কোনটা? যে ইয়ারটা আসল টাকা পুরো উঠে নাই, কিন্তু তার পরের বছরে উঠেছে। আমার 10,000 ইনভেস্ট ছিল, 3 বছর পর্যন্ত 9,000 উঠেছে, চতুর্থ বছরে যা হয়েছে 12,000, 2,000 প্লাস হয়েছে। তার মানে আমার তৃতীয় বছরে পর্যন্ত উঠে নাই, চতুর্থ বছরে যা উঠছে। তাহলে 3 বছর, তাহলে আমি 3 নিব এখানে। ফ্র্যাকশনটা কি? তাহলে 3 বছর পর্যন্ত মোট কত টাকা উঠেছে? 9। তাহলে 10,000 থেকে 9,000 বিয়োগ করলাম, তাহলে 1,000 শর্ট ছিল, এই যে 1,000 শর্ট ছিল, ওই 1,000 এখানে আসবে, 1,000 শর্ট ভাগ চতুর্থ বছরে আমি কত টাকা পেয়েছি? 3,000। এটা ভাগ দিলে 3.33। তার মানে 3.33 বছরে যায় আমার টাকাটা উঠে আসবে, পেব্যাক পিরিয়ড। এই জিনিসটাই এইখানে আমি একটু প্লাস ভাবে করে দেখিয়েছি এখানে। যেমন 3,000, 3,000, 3,000 কিউমুলেটিভ করলে 6,000, 9,000, 12,000, 15,000। এটা 5তম বছরের।
এটা অন্য, যদি আমরা এটা সমান সমান দিয়ে এই বছরে যাই, এই 3 থেকে 4-এর মধ্যে যাই, এই যে 3.33-এ যে আমাদের টাকাটা উঠে আসতেছে। আর ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডটা কি, জাস্ট ওই ক্যাশ ফ্লোকে আমাকে ডিসকাউন্ট করতে হবে। অর্থাৎ এই যে ক্যাশ ফ্লো আমি কত করে পাচ্ছি, প্রথম বছরে 3,000, সব বছরে 3,000 করে পেয়েছি, তো ভালো। তাহলে আমি 3,000 ডিসকাউন্ট করলে কি হয়, ডিসকাউন্টেড ফ্যাক্টর হচ্ছে এই যে 10%, ডিসকাউন্ট ফ্যাক্টর হচ্ছে 10%, তাহলে 10%-এর ফ্যাক্টরে এক বছরে আসে এটা। কিভাবে আসে, এককে যদি আমি 1.10 দিয়ে ভাগ দিই, এটাতে আসবে 1-কে ভাগ দিতে হবে 1.10, ওকে আবার স্কোয়ার, এটাকে স্কোয়ার। এইভাবে করে এই ডিসকাউন্ট ফ্যাক্টর গুলো বের করা হয়। এর অনেক সময় চার্টও আছে। দিয়ে আমাকে এই 3,000-এর সাথে এই ফ্যাক্টর গুণ করলে এই 2727 আসে। এটাকে তখন কিউমুলেটিভ করতে হবে, করে যে স্ট্যাটাস কি নেগেটিভ, ওই একই টেকনিকে করতে হবে, করে এখানে যে 9,000, 10,000 টাকা উঠে নেয়, আমার 9,500 আছে, তার মানে 4 বছর, এটাতে 4 বছরে এসে টাকাটা উঠবে। কততে, 4 বছরের পরে, 4 বছর পর্যন্ত টাকা শর্ট, 10,000 ইনভেস্ট করছে, 9,500 উঠছে, তাহলে এখানে যে শর্ট আছে পরের বছরে 11,000, তার মানে আমাকে 4 বছর নিতে হবে, ইয়ার এই যে 4, এখন পর্যন্ত টাকা উঠছে কত, 9,509, তাহলে 10,000 বিয়োগ 9,509, এটুকু গ্যাপ, ভাগ পঞ্চম বছরে কত উঠছে, এই যে 1,863 টাকা ক্যাশ ফ্লো আসছে। অর্থাৎ গ্যাপ যেটুকু আছে সেটুকুকে পরের বছরের ক্যাশ ফ্লো দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে এর উত্তর আসলো 4.26। আমরা এটা একটু ক্যালকুলেটরে বের করা দেখবো আমরা। অর্থাৎ 3,000 করে, যেহেতু ক্যালকুলেটর মারতে সুবিধা হয়, আমরা একটু দেখি। আচ্ছা, পে ব্যাক পিরিয়ড ক্যালকুলেটর, এখানে আমরা একটু যাই। কই পে ব্যাক পিরিয়ড ক্যালকুলেটর, হ্যাঁ ইয়েস, পে ব্যাক পিরিয়ড ক্যালকুলেটর, আমরা এখানে যাই এবার একটু, এটা শেয়ার দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। পে ব্যাক পিরিয়ড ক্যালকুলেটর, পে ব্যাক পিরিয়ড ক্যালকুলেটর, আমরা একটু নিচের দিকে যাই, এখানে একটু নিয়ম কানুনগুলো বলা আছে, আমরা একটু নিচের দিকে সরাসরি চলে যাই। আচ্ছা, এইখানে এই যে পে ব্যাক পিরিয়ড, ক্যাশ ফ্লো ইনপুট সেকশন, তাহলে আমি কত টাকা ইনভেস্ট করছি, আমরা 10,000, আর কত টাকা করে পেয়েছি, 3,000, 3,000, 3,000, 3,000, তারপরের বছরও 3,000 করা আছে। হ্যাঁ, এখন এখানে স্কোপ আছে 10 পর্যন্ত, আমার পরে 0 0, 3,000 পর্যন্ত দিলাম, দিয়ে ক্যালকুলেট পে ব্যাক পিরিয়ড, আর ক্যালকুলেটেড ডিসকাউন্টেড পে ব্যাক পিরিয়ড, এখানে অ্যাড নিউ রো, অর্থাৎ যদি কারো 10 বছরেরও বেশি প্রজেক্ট হয় বছরের, তাহলে পরে এখানে যদি আরো 2-1 বছর, 15-20 বছর, এখানে সেইভাবে রো অ্যাড করা যাবে। তো আপাতত এখানে আমরা এই ক্যালকুলেট পে ব্যাক পিরিয়ডে ক্যালকুলেট করব এটা। এই যে ক্যালকুলেটিং এখানে দেখাচ্ছে, এই যে রেজাল্ট 3.33 বছর, যেটা আমরা বের করছি ওখানে, পে ব্যাক পিরিয়ড সমান 3.33 বছর। আর 4.26 ছিল হচ্ছে ডিসকাউন্টেড, এটাতে এখন ক্লিক দিই আমরা, আমাদের ডাটা তো একই, জাস্ট এটাতে যদি দিই, খালি এখানে বলবে ডিসকাউন্ট রেটটা লাগবে কত পার্সেন্টে, 10%-এ, আমরা ডিসকাউন্ট করছিলাম 10%-এ, তাহলে আমি 10% ডাটাটা এখানে দিব, দিয়ে ওকে করব। এই যে 4.26 বছর, 4.26 বছর। তাহলে আমরা আজকে শিখলাম যে এনপিভি কি, কিভাবে ক্যালকুলেট করতে হয়, আইআরআর কি, কিভাবে ক্যালকুলেট করতে হয়, পে ব্যাক পিরিয়ড এবং ডিসকাউন্টেড পে ব্যাক পিরিয়ড কি, কিভাবে ক্যালকুলেট করতে হয়। আশা করি এই আলোচনা আপনাদের কাজে লাগবে যদি ভালো করে শুনে থাকেন। তো আপনাদের প্রতি অনুরোধ রইল, যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমি আছি আপনাদেরকে একটু হেল্প করার। তো আবার এরপরে আমরা অন্যান্য যে কনসেপ্টগুলো আছে এবং ব্যাংকিং ডিপ্লোমার, আমি এই রিলেটেড যে বিগত সালের কোশ্চিন যদি থাকে আমি একটু দেখব, সেটা আমি সলভ করে দেখাবো। না হলে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো এরপরে। ব্রেক ইভেন পয়েন্ট আছে, দেন বন্ড আছে,
তো আমরা এরপরে যদি এ রিলেটেড আমি প্রবলেম পাই সেটা সলভ করবো একটা ভিডিও দিয়ে, না হলে আমি বন্ডে যাব নেক্সট আলোচনা। আশা করি আপনাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আবার কথা হবে। বাই।